ওই যে স্বামীজি বলতেন না একটা কথা যে আই গেট ইমোশনাল, দোজ অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স। আমার প্রবলেম তো দেখবেন একটা বাড়ি খুব সুন্দর হয়ে যায় যখন আমরা একে অপরের প্রবলেম অ্যাপ্রিসিয়েট করতে পারি, বুঝতে পেরেছেন? আমার প্রবলেম সে তো আমি সবসময় বলবোই, আমার এটা নেই ওটা নেই সেটা নেই, গরম লাগছে ঠান্ডা লাগছে, খিদে পেয়েছে তেষ্টা পেয়েছে, লাইক। কিন্তু আমরা কজন বলি মা সারাদিন তুমি কত খাটছো কত পরিশ্রম করছো, তোমার সমস্যা। অন্যের প্রবলেম যদি অ্যাপ্রিসিয়েট করতে পারি তবেই আমি মানুষ। নিজের প্রবলেম তো থাকবেই, আমার প্রবলেম সেরকমই আর কি। ছোট ছোট বাচ্চাদেরকে পড়াতে এসেছি, এরা জীবন তো দেবী, এদেরকে যদি একটু সার্ভিং দিতে পারি, এদেরকে একটু যদি তৈরি করতে পারি, এটা এমন একটা আনন্দ। ইলেশন, ইলেশন বলে একটা কথা আছে, প্রাইড আর ইলেশন দুটোই গর্ব। তো ইউ উইল ফিল ইলেটেড, মানে যেটা কাউকে হার্ট করে না অথচ একটা গর্ববোধ, নিজের একটা অদ্ভুত নিজেকে, মানে ইউ ক্যান ফিল ইয়োরসেলফ নোবলার। সুতরাং টিচিং, প্লিজ লেট আস নট টেক ইট অ্যাজ এ জব। আর আরেকটা ছোট কথা বলি, আমাদের স্বামী ভূতেশানন্দ যে একটা কথা বলতেন যে বেটা जहां भी जाओ तीनों चीज लेके जाओ, गरीबी पोशाक, मीठे बोली और बिनयी। মানে ইউ মাস্ট বি মডেস্ট, দ্যাট ইজ দ্য ফার্স্ট কন্ডিশন হোয়ার এভার ইউ গো। সেকেন্ড হচ্ছে গরিবী পোশাক, মানে উনি মিন করতে চাইছেন যে আমার পোশাকটা যদি খুব রিচ জমকালো দামি জামি হয় না, তাহলে বাচ্চারা আমার সাথে ইন্টারাক্ট করতে ভয় পাবে। দেখবেন আপনি লক্ষ্য করে ছোট ছোট বাচ্চারা যেখানে আসে, সেখানে আমি যদি একটা খুব গর্জাস পোশাক পরে আসি, দে উইল ফিল ইয়োর সেলফ টু বি সাম ডিস্ট্যান্ট এলিয়েন ফিগার, দে উইল নেভার বি ইনফর্মাল উইথ ইট। আর তার সঙ্গে মিষ্টি কথা, ওই যে বললাম যে অনেক ভালো কথা বলেছি, তার থেকে একটা যদি কখনো আন্ডার এস্টিমেট করে, একটা যদি লুস্টক বেরিয়ে যায়, তাহলে মুহূর্তের মধ্যে সব ভালোবাসা নষ্ট হয়ে যাবে। তো এই তিনটে জিনিস সব জায়গায় আমাদের নিয়ে যেতে হবে, মিঠে বুলি, গরিবী পোশাক, অভিনয়। ঠিক আছে, আমার তো এটুকুই বলার, বাকি সুন্দর বিষয়। ওই নিউটনের ফেভারে আমি কেন বলছিলাম, শুধু একটাই কারণে, নিউটন আর আইনস্টাইনের মধ্যে যে মানে বিতর্ক ছিল। নিউটন এই গ্র্যাভিটেশনাল লস যে তিনটে সব বের করার পরে হঠাৎ ওনার মনে হলো যে আর পড়াশোনা করবে। উনি ছেড়ে দিয়ে 18 বছর একটা চার্চে গিয়ে ধর্মযাজক হয়ে কাটিয়েছে। তারপরে আবার ফিরে এসে ক্যালকুলাস আবিষ্কার। ক্যালকুলাসের আবিষ্কারকর্তা নিউটন তো জানেন, নিউটনের সঙ্গে একজন জার্মান ম্যাথমেটিশিয়ান একই সঙ্গে ক্যালকুলাস আবিষ্কার করেছেন, তার নাম লাইবনিজ। কিন্তু নিউটনের মানে এটা হচ্ছে এখানে, নিউটন সাংঘাতিক মানে ঠাকুর ভক্ত ছিলেন, ঈশ্বর ভক্ত ছিলেন। আইনস্টাইন যেমন ঈশ্বর বিরোধী ছিলেন। শেষ বয়সে আইনস্টাইন স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যখন ওনার নিজের থিওরি, যেটা কিনা নিউটনের থিওরিকে আপেন্ড করেছিল, সেই নিজের থিওরি নিয়ে যখন আইনস্টাইনের নিজের মনে সন্দেহ দেখা দিচ্ছে, তখন উনি বলেছিলেন, আইনস্টাইন এই যুক্তিটা খুব বিখ্যাত, যে গড ডাজ নট প্লে ডাইস উইথ দ্য ইউনিভার্স। মানে ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে পাশা খেলে না। ভগবানের নিজস্ব একটা নিয়ম আছে, সেখানে মানে চালাকি দিয়ে হঠাৎ করে কিছু এরকম ভাবে নয়, একটা নিজস্ব নিয়মে এই ইউনিভার্সটা ছিল। এটি মানে আইনস্টাইন শেষের দিকে এসে, কিন্তু নিউটন থ্রু অ্যান্ড থ্রু গড বিলিভার। নিউটনের এক বন্ধু ছিল যে কিনা ভগবানের বিশ্বাস করতে হবে। তো একবার ওই বন্ধু জাহাজে জানিয়ে দিত, তো অনেক বছর পরে আবার এসে নিউটনের সঙ্গে গল্প করতে এসছে। তো নিউটন একটা সুন্দর সোলার সিস্টেমের মডেল বানিয়েছিলেন নিজে, তো সেটা ওনার টেবিলে রাখা ছিল। তুই বন্ধু ঢুকে গল্প করতে করতে যে এটা কি বানালো, তুই বানিয়েছিস? নিউটন কি না না এমনি কোথা থেকে ছিল, উড়ে ফুড়ে চলে এসেছে। তা আবার হয় নাকি, কি সুন্দর একটা মডেল, এটা কেউ না বানালে এরকম হয় না। তো বলে কেন, তুই তোর বন্ধুকে বলছিস, তুই তো বিশ্বাস করিস না যে এই যে পৃথিবী, এই যে সূর্য চন্দ্র, এটা যে কেউ সৃষ্টি করেছে, এটা তুই বিশ্বাস করিস না। সবকিছু এত সুন্দরভাবে চলছে, কেউ যদি সৃষ্টি না করে থাকে তো ওটা দিন তুই না বিশ্বাস করিস, এটাও ধরে নেয় যে এটাও কেউ বানায়নি। মানে এটা কি গল্প আছে, কিন্তু এটা মানে নিউটন এটা বন্ধুকে শেখানোর জন্য এটা করেছে। আর এই অজিত সেনগুপ্তের কাছ থেকে আমরা কি পেয়েছি তখনকার দিকে, মানে আমি নিজে বলছি, আমার তো লোকাল গার্ডিয়ান ছিলেন বললাম, আমি ধরো গান, কবিতা, এক্সটেম্পোর, এলোকিউশন,
ওগুলো অজিতদা হাতে ধরে শিখিয়েছে। শেষ অব্দি কুইজ, অজিতদা আগে স্কুলের কুইজ কন্ডাক্ট করতেন, মানে টিচার হিসেবে অজিতদা সবসময় কুইজ করতেন। একবার একটা কুইজ কম্পিটিশন স্কুলের, অজিতদা আমাকে বলে এবারে তুই কুইজ করবি। হ্যাঁ অজিতদা আপনি খেপেছেন নাকি, আমাকে তো লোকে প্যাক দেবে, আমার বন্ধুরা যদি আমি কুইজ করতে যাই অ্যাজ কুইজ মাস্টার। অজিতদা বললো যুদ্ধে যখন সৈনিক একজন যায় তার কি আগের অভিজ্ঞতা থাকে? এখন সৈনিক যদি প্রথম যখন যুদ্ধে যাচ্ছে তার কি আগের অভিজ্ঞতা থাকে? প্রথম দিন যুদ্ধে ঠিক আছে গুলি লাগবে, দু চারটে গুলি খাবি, কি আছে, মরবি না, যা আমি বলে দিতে পারি, মরবি না, যা না, ফেস কর না। ওই যে করলাম ক্লাস 11-এ কুইজ, আলটিমেটলি কিন্তু আমি অল ইন্ডিয়া লেভেলে কুইজ কন্ডাক্ট করেছি। আমি অ্যাপয়েন্টেড কুইজ মাস্টার অফ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস ছিলাম একসময়। আমাকে বিই কলেজ তখন ডিরেক্টর বলতো, বাবা আপনি এরকম কুইজ করেন, আপনাকে প্লেন ফেয়ার কি যাচ্ছে এখানে ওখানে কুইজের জন্য। তো যাই হোক, সেটা কথা না, আমার কথাই বলতে চাই, কিন্তু বলতে চাইছি যে একটা টিচার মানে কত ছাত্রের যে জীবন পরিবর্তন করে দিতে পারে একজন শিক্ষক। আর অজিতের বিরাট গুণ ছিল যেটা কি জানো তো, যে সব ছাত্রকে সমান চোখে দেখতে হবে, ভালো ছাত্র খারাপ ছাত্র বলে কোনোদিন মানে ডিস্টিংগুইশ করে না। এবং প্রণাম করলেই অজিতদার কি মাথার উপরে হাতটা তুলে দিয়ে এক বুক মানে হাসি, হ্যাঁ কে কেমন আছিস বলে গুম করে একটু কাঁধের উপরে চাপড় দিল বা কিছু করলো, কিন্তু মানে এত মানে কি বলবো আন্তরিকতা। অনেক মহারাজকে আমি দেখেছি প্রণাম করতে গিয়ে মহারাজ অন্যদিকে তাকিয়েছে, এটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা। মানে এতজন প্রণাম করছে যে মহারাজ সেই প্রণামটাকে গ্রহণ করার মতো তার হয়তো সময় নেই বা পারছেন না করতে, আমি তাকে দোষ দিচ্ছি না, কিন্তু অজিতদা প্রত্যেকটা প্রণাম গ্রহণ করতেন এবং প্রত্যর্পণ করতেন, মানে ফেরত দিতেন। এইটা বিরাট মানে শিক্ষা অজিতদার কাছ থেকে দেখেছি। অজিতদা মারা যাওয়ার পর আমি তখন চণ্ডীগড়ে চাকরি করি। অজিতদা মারা যাওয়ার পরে ঘন্টা তিনেকের মধ্যে আমি শুনেছিলাম প্রায় 3,500 ছাত্র কলকাতার বিভিন্ন জায়গা থেকে পৌঁছেছিল। এবং অজিতদা মারা যাওয়ার আগে অজিতদা ক্যান্সার হয়েছিল, তো আমি তখন কল্যাণীতে প্রিন্সিপাল। একদিন অজিতদা ফোন করলো, ল্যান্ডলাইন, তখন বললো কালকে একটু আসতে পারবি? হ্যাঁ কি হয়েছে বলুন। বললো না চঞ্চলকে একটু দেখাতে যাবো, তুই যদি নিয়ে যাস খুব ভালো হয়। তাহলে ঠিক আছে অজিতদা আমি আসছি, যত কাজ থাকবে আমি ফেলে আসছি। তা আমি সরকারি গাড়ি নিয়ে এলাম, এসে বিকাশ ভবনে কাজ করলাম। অজিতদার সঙ্গে 3:30 দেখা করার কথা, চঞ্চলের সঙ্গে 4:30 অ্যাপয়েন্টমেন্ট। চঞ্চল হচ্ছে খুব নাম করা অনকোলজিস্ট, মানে ক্যান্সার স্পেশালিস্ট। অজিত দেখিনি, আমি চঞ্চলের কাছে গেলাম, তো অজিতদার যা টেস্ট গুলো রিপোর্টগুলো চঞ্চলকে দেখালাম। এবার আমি দেখছি চঞ্চলের মুখটা, চঞ্চল আমার 3 বছর জুনিয়র, চঞ্চলের মুখটা কিরকম কালো হয়ে যাচ্ছে, মানে গম্ভীর হয়ে মানে থমথম করছে মুখটা। অজিতদা বলছে যা বলার স্পষ্ট করে বল। অজিতদা হচ্ছে খুব স্পষ্টবাদী ছিল মানুষ হিসেবে, বলছে যা বলার স্পষ্ট করে বল। চঞ্চল তো ছাত্র অজিতদা, তো চঞ্চল একটা এরকম কাগজে ছবি আঁকলো, ওই লিম্ফ নোডের ছবি আঁকলো, একে বললো অজিতদা এই জায়গাগুলোতে ম্যালিগনেন্সি আছে, এই ছবিটা তো আপনি আমাদের শিখিয়েছিলেন। হ্যাঁ, বলতে বলতে চঞ্চল মানে ওই চেম্বারে এত নামি ডাক্তার মানে হাউ হাউ করে কেঁদে ফেলল, হাউ হাউ করে কেঁদে ফেলল। অজিতদা গম্ভীর হয়ে বলছে তারপরে তুই বলতে চাইছিস আমার নন হজকিন্স লিম্ফোমা হয়েছে? চঞ্চল বলছে না বলতে পারলেই খুশি হতে হবে। এরপরে যত ডাক্তার আমেরিকায়, লন্ডনে, এডিনবারাতে আছে নরেন্দ্রপুরের রেস্টুরেন্ট, তারা তখন তো হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়নি, তখন মানে ইন্টারনেট এসছে, সবাই মিলে গ্রুপ করে চঞ্চলের সঙ্গে রেগুলার কমিউনিকেট করত। কি চিকিৎসা করলি, কি দিলি ওষুধ, কিরকম আছে অজিতদা। মানে নাইটিঙ্গেলে অজিতদাকে যখন কেমোতে আসতো 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ধরে কেমো, চঞ্চল বসে থাকতো। তো নাইটিঙ্গেলের সব লোকেরা বলতো যে এরকম তো আমরা কখনো দেখিনি যে কোনো পেশেন্টের জন্য চঞ্চল গোস্বামী 8 ঘন্টা বসে আছে। তো মানে এত ছাত্র ডাক্তার মিলে চেষ্টা করেছে অজিতদাকে বাঁচানোর জন্য।
তা আমি চণ্ডীগড় থেকে এলাম, ওইটা তখন পিয়ারলেসে ভর্তি হয়েছে। তো অজিতদার কি বলবো পালিতা কন্যা ছিল জয়ন্তী, এখনো আছে জয়ন্তী, এখানে এই গড়িয়ার স্কুলে পড়ায়, এই কলেজে পড়ায়, দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ গড়িয়াতে পড়ায়, বায়োলজি মেয়ে। অজিতদাকে পালিতা কন্যা হিসেবে গ্রহণ করেছে। আমি চণ্ডীগড় থেকে এসে জয়ন্তীকে কিছুটা টাকা দিচ্ছে, একটু বড় অ্যামাউন্ট লাগবে, তো খরচা আছে। জয়ন্তী খুব না না পাইয়াদা দেবেন না এরকম টাকা। অজিতদা দূর থেকে বলছে, অজিতদা বেডে শুয়ে আছে, আমি গলা নামিয়ে বলছি, কিন্তু জয়ন্তীও গলা নামিয়ে কথা বলছে। অজিতদা ঠিক শুনেছে, জয়ন্তী ওটা নিয়ে নে, ও গুরু দক্ষিণা দিচ্ছে, না নিলে কষ্ট হবে। ওইটাই আমার লাস্ট দেখা অজিতদাকে। তারপর আমি চণ্ডীগড়ে ফেরত গেলাম, তারপর শুনলাম অজিতদা মারা গেছে। আলাপন ফোন করে বললো যে অজিতদা মারা গেছে। এবং অজিতদার শোক সভায় যে লেখাটা পড়া হয়েছিল সেটা কিন্তু আমার লেখা, কারণ আমি চণ্ডীগড় থেকে লেখাটা পাঠিয়েছিলাম। আমার লেখাটাই অজিতদাকে স্মরণ করে শোক সভায় পড়া হয়েছিল। তো একজন আমেরিকান প্রেসিডেন্টের একটা কথা আছে, আমি এই বসে আর বলতে চাই না, কারণ বনমালী বাবু আজকে সায়েন্স স্যার, যে টিচার অ্যাফেক্টস ইটারনিটি, মানে শিক্ষকের মানে কি ইনফ্লুয়েন্স, সেটা উনি বলছেন জন অ্যাডামস, এ টিচার অ্যাফেক্টস ইটারনিটি, হি নেভার নোজ ওয়্যার হিজ ইনফ্লুয়েন্স স্টপস। মানে একজন শিক্ষক ইটারনিটি মানে চিরন্তনকে অ্যাফেক্ট করতে পারেন, তিনি নিজেই জানেন না যে তার ইনফ্লুয়েন্স কোথায় গিয়ে থামতে পারে। মানে শিক্ষকতা হচ্ছে এটাই মানে বিরাট মানে বড় বৈশিষ্ট্য শিক্ষকতা। ভালো শিক্ষক আমরা যে এত গল্প করছি, উনি গল্প করছেন, উনি গল্প করছেন, ভালো শিক্ষক, বা আমরাও বলছি, আমি অজিতদার কথা বলছি। সুতরাং এই কথাটা খুব মানে দামি কথা মনে হচ্ছে, এই প্রফেশনটাকে ভালোবেসে এই প্রফেশন আসতে, ভালো না বাসলে টিচিং প্রফেশনে সে না। হ্যাঁ, তবে এটাও সত্যি কথা, যে কোনো প্রফেশনই যান না কেন, হ্যাঁ যে কোনো প্রফেশনকেই ভালোবাসতে হবে, না ভালোবাসলে হবে না। হ্যাঁ, এবং টিচিং নিজের ভাষণটা ভালো করে ভালোবেসে না মাজলে সেটাও ভালো না। কিন্তু টিচিং প্রফেশনের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে মানুষকে নিয়ে ডিল তো, আনফেইলিং পেশেন্স চাই। হ্যাঁ মানুষকে নিয়ে ডিল তো, সামনে ওই বাচ্চাগুলোকেও মানে ছাত্রগুলো কিন্তু ভালোবাসতে হবে, ছাত্রগুলোকেও ভালোবাসতে হবে। কি বলে আমাদের মধুসূদন দত্ত যখন বিশপস কলেজে পড়াতেন, মাইকেল মধুসূদন দত্ত, এই আরেকটা প্রতিভা যার ঠিক মতন আমরা মানে কদর করিনি আর কি, আমার মনে হয়। মানে রবীন্দ্রনাথ এত বড় একটা সূর্য হয়ে গেছে যে তার ছত্রছায়ায় এসে আর কি বাকি অনেক বড় বড় প্রতিভা তারা মানে সেরকম ভাবে সম্মান বা আদর পাননি সমাজ। একসঙ্গে 3টে কাব্য লিখছে, ডিকটেট করছে, মধুসূদন, আপনি ভাবতে পারেন? না, আমি তো মাঝে মাঝে ভাবি আর কি, মানে দিস ইজ দ্য গ্রেটেস্ট পোয়েটিক জিনিয়াস দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার প্রডিউসড। আমার তাই মনে হয়। আমি নিজে লিটারেচারের লোক, কিন্তু মানে মাইকেল মধুসূদন দত্তের মতো এত বড় কবি প্রতিভা পৃথিবীর ইতিহাসে আর কোথাও এসেছিল? উনি ডিকটেট করতেন আর 3জন লিখছে, 3টে ডিফারেন্ট কাব্য, নিজে কখনো এক লাইনও লেখেননি। মানে বারাঙ্গনা, ব্রজঙ্গনা, মেঘনাথবধ কাব্য লিখছেন। হ্যাঁ তোমাকে কতদূর বলেছিলাম ওই অবধি, আচ্ছা লক্ষণের, আচ্ছা ঠিক আছে লেখো বলে ডিকটেট করে গেছেন। তারপরে ওকে কিছুক্ষণ ডিকটেট করে থেমে গেলেন, হ্যাঁ তোমার ওখানে কোথায় ছিলাম, প্রবীলার ওখানে ছিলাম, আচ্ছা ঠিক আছে নেক্সট লেখো। এই হচ্ছে মানে। এবং নিউটন, আমি মধুসূদনের এই কোটেশনটা দিয়ে আমি শেষ করি। মধুসূদন লিখছেন যখন বিশপস কলেজে পড়াচ্ছেন, যে ইংরেজিটা তো ওনার ভীষণ হাই লেভেলের, মানে শেক্সপিয়ারের লেভেলের পাই। খুব সত্যি কথা হচ্ছে মধুসূদনের ইংরেজি, নিজের ইংরেজিটাও শেক্সপিয়ারের লেভেলের। মানে মধুসূদনের ইংরেজি বেশি ভালো না বাংলা বেশি ভালো এটা বলা খুব মুশকিল, এতই দুটো ল্যাঙ্গুয়েজে কমান্ড ছিল। তো বলছেন যে ছাত্র সম্বন্ধে শিক্ষকের আশা, ছাত্রদের নিয়ে শিক্ষক কি আশা করেন? মধুসূদন বলছেন, সাম পারচান্স হিয়ার আর who with a Newton's glance shall trace the course mysterious of each wandering star, and like a god unveil the hidden face of every single planet, and thus lend their names to immortality. মানে আমি বাংলা করে বলছি, মানে বলছেন যে শিক্ষক হিসেবে আমার আশা যে আমার এই ছাত্রদের মধ্যে কেউ না কেউ নিউটনের চোখ দিয়ে এই পৃথিবীটাকে দেখবে, দেখে এই যে ইচ ওয়ান্ডারিং স্টার, এই যে তারাগুলো সব অসংখ্য তারা ঘুরে বেড়াচ্ছে, সেই তারাগুলোকে সব আইডেন্টিফাই করবে, জানবে তারাগুলোর সমস্ত বৈশিষ্ট্য, বা যত প্ল্যানেট এখনো আবিষ্কার হয়নি, মানে হিডেন ফেস অফ এভরি সিঙ্গেল প্ল্যানেট,
সেই মানে এটা তুলবে আর কি, মানে কাপড়টা তুলে সেই মানে প্ল্যানেটটাকে আবিষ্কার করবে, করে তারা এত বিখ্যাত হবে যে দে উইল বি ইমমর্টাল, জাস্ট লেন্ড দেয়ার নেমস টু ইমমর্টালিটি। মানে ছাত্র সম্বন্ধে শিক্ষকের আশা হচ্ছে যে তুমি জানো না যে তোমার এই ক্লাসের মধ্যে মানে একজন নিউটন লুকিয়ে আছে। ইট মে সো হ্যাপেন দ্যাট মানে ওয়ান অফ দ্যাম উড বি ওয়ান নিউটন ওয়ান ডে ইন ফিউচার। মানে শিক্ষককে কিন্তু মানে পড়ানো নিয়ে এতটাই যত্নবান হতে হবে যে আমার ক্লাস থেকে একজন নিউটন বেরোতে পারে, একজন রবীন্দ্রনাথ বেরোতে পারে, একজন শেক্সপিয়ার বেরোতে পারে। তো সেটাই আর কি বলছি যে এইসব লোকজন যারা, তাদের কাছে মানে মনে হয় মানে তাদের লেখা পড়লে, তাদের সম্বন্ধে জানলে, যেমন আমি যে জীবনে একটাই বই লিখেছি, তো বাবার মৃত্যুর পরে বইটা লিখেছিলাম। বইটা যদিও অন্য নিয়ে, পড়াশুনো নিয়ে, মানে হাউ টু এডুকেট ইউর চাইল্ড, মানে বাবা মার জন্য বই লেখা। তা যাই হোক, তো বাবা মারা গেছেন, তো আমাকে পাবলিশার বলছে এবার বইটা পাবলিশ করুন, প্রিন্ট করি। দাঁড়ান, আমি একটা বাবাকে উদ্দেশ্য করে, বাবাকে স্মরণ করে বা শ্রদ্ধা জানিয়ে একটা 4 লাইন কোথাও থেকে মানে খুঁজছি আমি, মানে আমাকে পেতে দিন, ততদিন ওয়েট করুন, তাহলে 3 মাস লেট হয় হোক। খুঁজছি পাচ্ছি না, পছন্দের মতো কিছুতেই পাচ্ছি না। আলটিমেটলি শেক্সপিয়ার একটা সনেট থেকে পেল, সেটা বাবাকে উদ্দেশ্য করে লেখা। হ্যাঁ, সেটা বেসিক্যালি কিং লিয়ার্স থেকে নেওয়া। সেটা লিখছেন শেক্সপিয়ার, full fathom 5 thy further lies, of his bones are corals made, those pearls they were his eyes, nothing of him doth fade. এটা শেক্সপিয়ারের ভাষা, আমি বাংলা করে বলছি যে তোমার বাবা 5 ফ্যাথম, ফ্যাথম হচ্ছে এটা মানে ডিস্টেন্সের ইউনিট, সমুদ্রের জল মানে কত গভীর সেটার জন্য ফ্যাথম, মানে আমরা যেমন মাইল বা কিলোমিটার ল্যান্ডের উপরে ইউজ করি, তেমনি সমুদ্রের জল ফ্যাথম ইউজ করে ইউনিটটা। তো ফুল ফ্যাথম 5 দাই ফাদার লাইস, মানে সমুদ্রের নিচে, মানে সমুদ্র তলে বাবা শুয়ে আছে। অফ হিজ বোনস আর কোরালস মেড, মানে কোরাল তো হচ্ছে যে সমুদ্রের তলে যারা পাওয়া যায় সেগুলো তো জীবন্ত, তারা তো প্রাণী, তারা তো কোনো প্রাণ থেকেই প্রাণটা সঞ্চয় করে, সুতরাং বাবার হাট থেকে ওই কোরালরা নিজেদের তৈরি করেছে। অফ হিজ বোনস আর কোরালস মেড, দোজ পার্টস, ও দুটো মানে মুক্ত দেখা যাচ্ছে, দে ওয়্যার হিজ আইজ, মানে বাবার চোখ দুটো হচ্ছে যে দুটো মুক্ত দেখছে সমুদ্রের তলায় পড়ে আছে, সেই মুক্ত দুটো আসলে তোমার বাবার চোখ। নাথিং অফ হিম ডাথ ফেড, মানে বাবার কোনো কিছুই কখনো ফেড করে না, কোনো কিছুই কখনো মানে মানে মানুষ ভুলে যায় না, বিবর্ণ হয় না। কিন্তু কি 4টে লাইন ভাবুন বাবাকে উদ্দেশ্য করে লেখা। আমি ওটা পেতেই পাবলিশারকে বললো এটা ছাপা, এই 4টে লাইন লেখা, ওইটাই আমার বইতে শুরুতে লেখা হয়েছে। তো যাই হোক, মানে মানুষের জীবনে এত ভালো দিক আছে। কবিতার বই আছে, আমি তো কবিতা প্রচুর, আর আমি আরেকটা জিনিস করেছি, আমার কাছে মনে হয়েছে যে এই আমরা ইংরেজি পড়াই না, ইংরেজি টেক্সট বইগুলো সবই তো কম্পাইল টেক্সট, মানে ধরুন বিভিন্ন অথর, বেশিরভাগই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের অথর। তা আমার নিজের মনে হয়েছে একটা ক্লাসরুম সিচুয়েশন তৈরি করে সেখানে আমি নরেন্দ্রপুরে এই কি বলে পশ্চিমবাংলার বিভিন্ন গ্রামে গঞ্জের ছেলেদেরকে, তাদেরকে যদি আমি মানে লন্ডনের ওপরে লন্ডন ব্যাকড্রপের বা ওরকম টাইপের কোনো জায়গার একটা টেক্সট মেটেরিয়াল যখন ইম্পাক্ট করতে যায়, তখন ওই চিলড্রেনরা না কখনোই নিজেদেরকে ওর সাথে একাত্ম বোধ করতে পারে না। টু দেম ইট অ্যাপিয়ার্স দ্যাটস এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। এই জাতীয় ক্যারেক্টারের নামই কখনো শুনিনি, এরকম জায়গার নাম শুনিনি। হ্যামলেট পড়াতে গিয়ে হোঁচট খেয়েছিলাম প্রথম। হ্যামলেট তার কি বলে, তার কাকা তার মাকে বিয়ে করছে, মানে এটা ছেলেমেয়েগুলো অবাক হয়ে গেছে আর কি, আমি এটা কি করে এক্সপ্লেন করবো। তো টেক্সট মেটেরিয়াল পড়াতে গিয়ে যদি আমাদের এখানকার এনভায়রনমেন্টের টেক্সট না তৈরি করতে পারি তাহলে খুব মুশকিল। সেজন্য আমার একটা ভেঞ্চার হয়েছে, আমি এইখানকার আঞ্চলিক টেক্সট মেটেরিয়াল তৈরি করব। একটা বই বেরিয়েছে আমার, এই স্যারকে দেখাচ্ছিলাম তখন, 9-এরটা বেরোবে আর কি, ওটা চলছে, তো দেখাতে হ্যাঁ, আনফরচুনেটলি আমার কাছে একটাই কপি আছে। হ্যাঁ, এটাই আমার এখন, এটা মানে আদ্যাপ্রান্ত পুরোটা আমার নিজের লেখা, মানে স্টোরি, এসে, কবিতা, যা সব আমার নিজেরই লেখা।
না আমার মনে হচ্ছে যে এখানকার বাচ্চাদেরকে এইখানকার টেক্সট মেটেরিয়াল না দিতে পারলে মুশকিল। আমার খুব ফেভারিট কবিতা একটা আছে ওখানে, মাই মাদারের উপরে, কি যেন বলে, দ্য বিলাভেড ফেয়ারি এরকম নাম আছে। এটা এমন ভাবে লেখা যেন ছেলেমেয়েরা নিজেরাই শিখতে পারে, একটু মিনিমাম হেল্পে ওরা শিখতে পারে। আমার যেমন এই বয়সে নিজেকে চ্যালেঞ্জ করে আমি রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ করছি। ভালো যে নিজেকে চ্যালেঞ্জ করে দেখি পারি নাকি এই বয়সে এসে। ছোটবেলায় তো বাবা অনেকগুলো কবিতা মুখস্থ করিয়েছিলেন, এবং যতগুলো বাবা মুখস্থ করিয়েছিলেন ছোটবেলায়, মানে বাবা মোড়ায় বসে আমি মেঝেতে বসে ধরে কত মানে মানে কি বলবো পেশেন্স দিয়ে আমাকে কবিতাগুলো মুখস্থ, সেই সব বড় বড় কবিতা আমার সব মুখস্থ আছে এখনো। যে কোনো সময় যে কোনো দিন আপনাকে আমাকে শাহজাহান বলতে বলুন, ব্রাহ্মণ বলতে বলুন, আমি বলবো। এইসব করি আর কি নরেন্দ্রপুরে আমি খুব চট করে মানে সবার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিলাম। তারপরে যা করেছি সবই বাবার কারণে। এখন এই বয়সে এসে মানে যে দেখি একটা বিরাট কঠিন কবিতা, ওটা আমার কথায় রবীন্দ্রনাথের মানে সবচেয়ে কঠিন কবিতা, সেইটা আমি রিসেন্টলি মুখস্থ কমপ্লিট করেছি। বিশাল কবিতা, কিন্তু বিরাট কবিতা, বড় কবিতা। কবিতাটার নাম ভাষা ও ছন্দ। এইটা বলি, এটা যেমন মাই বিলাভেড, মায়ের ডাইরেক্ট আশীর্বাদ। একটা ঘটনা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবো, দেখবেন। আমি একবার জয়রামবাটি থেকে ফিরছি, এরকম আরামবাগে এক ভদ্রমহিলার সঙ্গে আলাপ হয়েছিল। উনি সদ্য বিধবা আর কি, আর তার একটি অল্প বয়সী কিশোরী মেয়ে পাশে বসে আছে, কাঁদছে। তো ওনার সাথে মানে আমার অভিজ্ঞতা হওয়ার মানে কথাবার্তা হওয়ার পর উনি ওনার নিজের কথাগুলো যখন বলেছিলেন, এই যে মা কিভাবে কতজন মানুষকে কিভাবে রক্ষা করেন আর কি, তার একটা জ্বলন্ত এক্সাম্পল। আমি তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ওটা পারলে আপনি দেখবেন। থ্রুআউট মাই লাইফ এজ এ টিচার, মানে 4টে কার্ডিনাল, মানে সাকসেস অফ এ পারসন ডিপেন্ডস অন 4 কার্ডিনালস। এটাকে আমি ফর্মুলা বের করেছি যে PDHR বলি, অ্যাব্রিভিয়েশন PDHR। P স্ট্যান্ডস ফর পাংচুয়ালিটি, সময়ের কাজ সময় করো, ডু দ্য রাইট ওয়ার্ক এট দ্য রাইট টাইম উইথ দ্য রাইট আর্নেস্ট, রাইট এফার্ট। এটা হচ্ছে পাংচুয়ালিটি। ডিসিপ্লিন, পৃথিবীতে সবকিছুই ডিসিপ্লিনে হচ্ছে চলে, নেচারের। এই যে পাখাটা ঘুরছে, মানে কোথায় বলুন তো, সেই পাহাড়ের কোলে বৃষ্টির জল পড়ছে ওয়াটার সাইকেলে, তারপরে সেখান থেকে জল এসে পড়ছে, তার নিচে টারবাইন বসিয়ে সেখানে বিদ্যুৎ ঘোরাচ্ছে, তারপরে তাকে এখানে পাইপ লাইন দিয়ে আনা হচ্ছে। কত মানুষের কত পরিশ্রম, কত স্যাক্রিফাইসের পরে আমার এখানে পাখাটা দিচ্ছে। ডিসিপ্লিন ছাড়া পৃথিবীতে কিছু সাকসেসফুল হয় না। একটা ডিসিপ্লিন মানতেই হবে, ডি। আর নেক্সট, H স্ট্যান্ডস ফর অনেস্টি। নিজের বিবেকের কাছে আমি অনেস্ট থাকবো। আই শ্যাল নেভার ডু এনিথিং দ্যাট উইল ডিফাইল মাইসেলফ। আমাকে নিজেকে ছোট করে দেবো অন্যের কাছে, এরকম যেন আমি না করি। মানে ইটস নট সামথিং টু শোকেস টু আদার্স। অন্যকে দেখানো আমি অনেস্ট, সেসব না। আমি নিজের বিবেকের কাছে আমি নিজে থাকবো। মানে দেখুন, সুযোগ পাইনি, আমি চুরি করিনি, তা আমি সৎকে অসৎ, তার তো পরীক্ষাই হলো না। যদি আমি চান্স পেয়েও চুরি না করি, চান্স পেয়েও অন্যায় না করি, তবেই তো আমি সৎ। সেরকম লোক হওয়াটা ভীষণ ডিফিকাল্ট। চান্স পাইনি তাই করিনি, পরীক্ষাই হলো না, সুযোগ পেয়েও যদি না করি, তো সেই রকম লেভেলের অনেস্ট থাকতে হবে নিজের কাছে। আর হচ্ছে রেটিসেন্স। রেটিসেন্স মানে কন্ট্রোল অফ স্পিচ, যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর মনে হয়েছে আর কি। যে আমি যত স্টুডেন্টকে পড়িয়ে দেখেছি, হয়তো একটা মেয়ে ফার্স্ট হলো সাউথ পয়েন্ট, একটা সময় ছিল সাউথ পয়েন্টের এক্সক্লুসিভ একটা ব্যাচ পড়তো আমার কাছে। প্রথম দিককার 30টা স্টুডেন্ট আমার কাছে পড়তে আসতো। আমি একটা বাচ্চাকে দেখতাম যে এই মেয়েটা এতগুলোর মধ্যে ফার্স্ট হয় কেন, এর কি স্পেশাল কোয়ালিটি আছে। যা কিছু কোয়ালিটি পেতাম তার মধ্যে একটা, এর সবচেয়ে কম কথা বলে। এটা কিন্তু আমি সবসময় দেখেছি, যারা সবচেয়ে কম কথা বলে তারা কিন্তু ফোকাস থাকে তাদের বেসিক অ্যাক্টিভিটিতে। এই PDHR, পাংচুয়ালিটি, ডিসিপ্লিন, অনেস্টি আর রিটিসেন্ট, এই 4টে জিনিস। আর দেখুন, এই যে মানে স্কুল সিস্টেম, আমাদের যে সিস্টেমটা চলছে এখন পর্যন্ত স্কুলে, কিন্তু সেই 40 মিনিটের ক্লাস, একদিনে কোথাও 7টা কোথাও 8টা করে পিরিয়ড। আমার স্টুডেন্ট হিসাবে যখন ছিলাম, টিচার হিসেবে যা মনে হয়েছে, এই এতগুলো সাবজেক্টের লোড একটা দিনে লাস্ট একবার চা খাওয়া আমাদের কিন্তু হ্যাঁ নিতে ভালো করে করবে, খুব ইজি ডিস্ট্রাকশন হয়ে যায়। তো তাই জন্য মানে একটা সময় আমারও খুব প্ল্যানিং ছিল যে আমি একটা স্কুল করবো বলে জমি টমি কিনেছিলাম, সেখানে সব প্ল্যানিং ট্রেনিং করা ছিল। তো আমার ছেলেগুলো সাপোর্ট না দিলে আমার একা পক্ষে আমাদের এখনো সম্ভব নয়, পোস্টপোন। তো সেখানে আমার প্ল্যানিং ছিল যে একটা স্কুলের ডিউরেশন হবে 1 ঘন্টা 15 মিনিটের, একটা পিরিয়ড 1 ঘন্টা 15 মিনিট। সারাদিনে 3টে বা 4টে ক্লাস হবে,
একটা একটা পিরিয়ডের পরে 10 মিনিট করে গ্যাপ হবে, আর দুটো হাফের মাঝখানে আরো 10 মিনিট এক্সট্রা 20 মিনিট, মানে একটা পিরিয়ড 1 ঘন্টা 10 মিনিট বা 15 মিনিট যেমন সুইটেবল, তারপরে 10 মিনিট ব্রেক, তারপর আবার ওটা ওরকম ক্লাস, তারপরে আবার 20 মিনিটের ব্রেক, তারপরে আবার একটা ক্লাস, তারপরে ব্রেক। যেমন 4টে ক্লাস হয়। এতে হবে কি, যেমন টিউটোরিয়াল হোমগুলোর মতো। এবার ধরুন আমি ওই এটা খুব সত্যি কথা যে 40 মিনিটের ক্লাসে একটা লেসন ইম্পার্ট করা ইজ অলমোস্ট ইম্পসিবল, যার ফলে স্টুডেন্টরা সব হু করে টিউশনে ছুটতে যায়। আমি 40 মিনিটের ক্লাসে গিয়ে মানে ক্লাসরুম সিচুয়েশন তৈরি করে যখন লেসন ইম্পার্ট করতে শুরু করি অলরেডি 10 মিনিট হয়ে গেছে, তেমন প্র্যাকটিক্যালি পাই আমরা হয়তো আধ ঘন্টার মধ্যে আমি কি বলবো, ওদের সাথে ইন্টারাক্ট কি করবো, আবার আজকে না করে পরের দিন যখন করতে যাবো তখন অর্ধেক ভুলে যায়। আমার এটা মনে হয়েছে, মানে ইউ মে ডিসএগ্রি উইথ মি বাট ইটস মাই বেসিক। একদম ঠিক কথা। তো এটা যদি আমি 1 ঘন্টা 15 মিনিট করি, আমি আধ ঘন্টা লেসন ইম্পার্ট করলাম। এবার স্টুডেন্টগুলো ওরা অনেক কথা বলতে চায়, ওদের সে বলার টাইম পারমিট করে না। ওই দিনই যদি আধ ঘন্টা বলতে দিই, তাহলে ওরা কথা বললে আমি বুঝে নেবো যে আমি কতটা ওদের কাছ পর্যন্ত রিচ করতে পেরেছি। যতক্ষণ পর্যন্ত না ওদেরকে কথা বলতে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত ওরা কতদূর আমি কতদূর পৌঁছতে পারলাম ওদের কাছে সেটা বুঝতে পারবো। সে হয়তো বোর্ডে একটু লিখতে দিলাম, বা অনেক সময় ছোটখাটো নাটক করলে তা তুমি কি বুঝেছো 2 মিনিট একটু অভিনয় করে দেখাও তো, এগুলোই খেলার ছেলে তৈরি করা আর কি। এগুলো করলে ওরা মানে অনেক বেশি ইনভলভ, মানে বাচ্চাদেরকে ইনভলভ করতে হবে। তার জন্য টাইমটা এমন একটা জিনিস যেটাকে তো আমি অন্য কোনোভাবে কম্পেনসেট করতে পারবো না। তাই জন্যে ক্লাসের ডিউরেশনগুলো নতুন করে চিন্তা করার সময় এসেছে, যে আমার ধারণা 1 ঘন্টা 15 মিনিট করলে বোধহয় এটা আরো ভালো হয়, এফেক্টিভ হবে অনেক বেশি। সব সাবজেক্ট পড়ার দরকার নেই, একদিনে এতগুলো 8টা সাবজেক্ট পড়ার দরকার কি, দুটো বাংলা একটা, ইংরেজি একটা, অঙ্ক 4টে পড়ুক, 4টে সাবজেক্টই করুক না একদিনে। ওদের বইও ক্যারি করতে হবে কম, অ্যাসাইনমেন্ট থাকবে কম, হোমওয়ার্ক থাকবে কম, কিন্তু আউটপুটটা অনেক বেশি, মানে ইনপুটটা যদি বেশি দিতে পারি তাহলে আউটপুটটা বেশি হবে। আমি ইনপুট দিলাম না অথচ আউটপুটের টেস্ট নিলাম, তাহলে কি হবে? ওরা তো ছোট ছোট বাচ্চারা অসহায়, কোথায় যায়? আপনার পরামর্শগুলো উনি অলরেডি আমার সাথে ডিসকাস করেছেন। আমরা মানে আমার এটা মনে হয় রাইট যে একটু স্কুলটা দাঁড়িয়ে গেলে এই যেগুলো বেটার আইডিয়াস সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করব। না স্যার, এই ক্লাস টাইমটাকে আমরা এই বাড়িতে শুরু করতে পারি নতুন সেশন থেকে না নতুন নাকি এখন যদি করি আমাদের এই এক্সিস্টিং একটু পেরেন্টস টিচার মিটিং ডেকে করুন। ওটাকে এই সপ্তাহের মধ্যে ডাকছি, ওটা ডাকুন প্যারেন্টস টিচার মিটিং থেকে বলবেন যে আমরা এরকম ভাবছি, আপনাদের কি অভিমত। অবশ্যই এটা করুন, তাহলে আমি একটা কপি আপনাকে দেবো। ঠিক আছে পরে মিটিং। কিন্তু আপনি ওই কবিতাটা আপনি বললেন যখন ভাববো না, ইংরেজি কবিতাটা পাঠাবেন স্টেটসম্যানে, আর তার আগে আমাকে পাঠাবেন। একটা স্কুলে কারণ আপনি যদি না পারেন তাহলে আমি আপনার নাম করে স্টেটসম্যানে পাঠিয়ে দেবো, যেটা এনার লেখা। আপনি পাঠিয়ে দেবেন। আমি না, আমাকে শুধু কষ্ট করে ইমেলে টাইপ করতে হবে। না আমার একদম টাইপ করা আছে সব। না, আপনি ইমেলে যদি পাঠান তাহলে খুব ভালো। আমি দিয়ে দেবো, আমাকে ইমেল অ্যাড্রেসটা একটু পাঠিয়ে দেবেন। এটাতে আপনার আপনার হোয়াটসঅ্যাপ আছে? এটাতেই হোয়াটসঅ্যাপ আছে। ঠিক আছে, এটাতেই হোয়াটসঅ্যাপ আছে, আপনারও তাই আছে। আমি এখনই ইমেল অ্যাড্রেস কবিতা আমাকে ওটা দেবো না, আমি কবিতাটা মানে অন্য কেউ আরো পড়াতে চাই। বাংলা আমাকে বাংলাটা অনেক ওটা বাংলা, মানে ওই যেটা সেন্টের কবিতাটা। কেন এলো না কেন? না, এই তো এসছে।